প্রথম সাধারণ মানুষের ভিতরে যেই জিনিসটা আসলে কাজ করে বাজেট আসলে যে কোন কোন জিনিসের দাম কমলো, আমার ক্রয় ক্ষমতার মধ্যে আসলে কি কি আসলো, আমার জীবনযাত্রায় কতটুকু আসলে আমি সঞ্চয় করতে পারলাম। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে ধরনের পরিবর্তন আমরা শুরুর দিকে বাজেট যখন ঘোষণা হয় তখন দেখেছি, আজ তো বাজেট পাশ হতে যাচ্ছে এবং সব জায়গায় গণমাধ্যম বলছে যে কোনো পরিবর্তন না করেই আসলে বাজেট পাশ হতে যাচ্ছে আজকে। তাহলে দিন শেষে সাধারণ মানুষের জন্য এই বাজেটটি কতটুকু গণমুখী বাজেট হলো বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে। বাজেটে আমি বলবো যে হচ্ছে যে একটা কঠিন সময়ে বাজেটটি উত্থাপিত হয়েছে এবং পাশ করা হচ্ছে। কঠিন সময় বৈশ্বিকভাবেও এবং আভ্যন্তরীণভাবেও। কারণ আমাদের যে উন্নয়নের যে ধারা ছিল এইটা বা যে গতি প্রকৃতি ছিল, এই গতি প্রকৃতিতে অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়েছে বৈশ্বিক পরিস্থিতির কারণে। এবং দেশেরও বিভিন্ন ধরনের, যেমন আমাদের রিজার্ভের পরিমাণ বা আমাদের যে খাদ্য নিরাপত্তা বা বন্যা, এগুলো অনেকগুলো কারণ কিন্তু আসছে। এবং এই বছরটা হয়তো একটা চ্যালেঞ্জ। অন্যদিকে মুদ্রাস্ফীতি একটু মানে অনেক বছরের মধ্যে এটা অনেক বেশি এখন। আর এর প্রভাব তো দ্রব্যমূল্যের উপরে আছেই। আপনি যেটা বলছিলেন যেটা হচ্ছে যে দ্রব্যমূল্যের উপরে যে প্রভাব, এই প্রভাবটা এই বাজেট পাশের পরে আর হয়তো কোনো পরিবর্তন হবে না, যেটা বাজেট ঘোষণার সাথে যেটা এসেছিল। কারণ মৌলিকভাবে এই বাজেটের যে চরিত্রে বা বাজেটের যে স্ট্র্যাটেজিতে মৌলিক কোনো পরিবর্তন আসে নাই এই বাজেট ডিসকাশনের মাধ্যমে। বাজেট ডিসকাশনের মধ্যে আমরা যেটা গতকালকে যে অর্থ বিল পাশ হলো সেখানে দেখলাম যে দুই তিনটি জিনিস, যেটা একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, যেটা হচ্ছে যে খাদ্য নিরাপত্তার জন্য যে 17,000 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। কারণটা হচ্ছে যে এই বছরে কৃষিকে যদি আমরা যদি অবস্থার দিকে দেখাই, বন্যার অবস্থাগুলো দেখি, বারবার আসছে এবং সব পূর্বাভাসও হচ্ছে যে যে কোনো সময় বন্যা এসে কৃষিকে ক্ষতি। এই জন্য একটা নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, কারণ ওইটার জন্য ওইটার উপরেই, কারণ মানুষের মূল চাহিদা হচ্ছে যে খাদ্যের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে। অতএব এই কাজটি বাজেটে করা হয়েছে, এই অর্থ বিলে এসেছে, এইটা ভালো খবর। কিন্তু একটা খারাপ খবরও আছে, যে এমপিদের একটা সরকার একটা সাহসী পদক্ষেপ নিয়েছিল এমপিদের গাড়ির উপরে ট্যাক্স, যেটা যে শুল্কবিহীন গাড়ি আমদানি। এইটা এই সাহসী পদক্ষেপটাকে পিছপা হওয়ার আমাদের খুব জন্য খুব, আমি মনে করি না এটা ভালো একটা কাজ হয়েছে। হ্যাঁ, অনেকেই শুনেছি সংসদে বক্তৃতার সময় এই দাবি করেছেন, কিন্তু এটা কোনো জনগণের দাবি ছিল না। জনগণ চাচ্ছিল যে সকলেই মিলে, আমি মনে করি যেটা হচ্ছে যে এটা অন্যান্য নাগরিকদের মতো তাদের এই সুযোগ সুবিধা, এইখানে অতিরিক্ত সুযোগ সুবিধা শুল্কবিহীন, এবং এইটার উপরে কোনো সিলিংও নাই, কোনো ধরনের কোনো স্ট্র্যাটেজিক ডিরেকশনও নাই। এটা যদি করতে করেন, যদি ফেজ বাই ফেজ যদি এটাকে উইথড্রয়াল করেন, তো বলে দেন যে এখানে যে 2,500 সিসি বা 2,000 সিসির উপরে গাড়ি আমদানি করা যাবে না বা শুল্কবিহীন করা যাবে না, এর উপরে কিনলে কিন্তু এটা, এই ধরনের একটা রেস্ট্রেইন ইম্পোজ করা উচিত। কারণ এইটা না করলে, মানে এই জাতীয় গাড়ি আমদানি করে যদি আনলিমিটেড 4,000, 5,000, 3,500 সিসির গাড়িগুলো আমদানি করে এইটা, এবং তাও ফ্রি নিবেন, এবং এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। আমি আরেকটাও যেটা হচ্ছে যে 15% করে যেটা যে কালো টাকা সাদা, এইটা নিয়ে আমি খুব কথা বলতে চাই না। আমার প্রস্তাব ছিল যে একটা রেট করা উচিত, যেটা হচ্ছে যে এই বৈষম্যটা যেটা তৈরি হচ্ছে, যে যারা লিগেলি পে করছে, রেগুলারলি পে করছে, তারা তাদের সাথে যে বৈষম্য তৈরি, এইটাকে কিভাবে দূরীকরণ করা যায়, এটার জন্য আমরা বিভিন্ন প্রস্তাব শুনেছি এবং দেখেছি। এইটাকে কিন্তু যেন একটা পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। আমি কালো টাকাকে সাদা করার ব্যাপারে আমার ব্যক্তিগত মত হচ্ছে, এটা যদি থাকে এটাতে কোনো অসুবিধা নেই। আমার মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, যেটা হচ্ছে যে এটাকে যদি যদি ভালো কাজে ব্যবহার হয় এবং তাদের মেইন স্ট্রিমে নিয়ে আসা হয়, এবং এই কালো টাকা বলতে যাকে বলা হচ্ছে, এটাকে এইভাবে কালো টাকা না বলে এইভাবে অনেকে হয়তো যে দেয় নাই, ট্যাক্স ইভেড করছে, কিন্তু তার মানে সব টাকা কালো হয়ে যায় না। আর আরেক যারা অসৎ উপায়ে আর্ন করেছে, তাদের টাকা কালো টাকা, নো ডাউট। অতএব এই দুইটার মধ্যেও
একটা ফারাক থাকা উচিত ছিল। এনিওয়ে, এই হচ্ছে যেটা হচ্ছে যে অর্থ বিলের উপরে। আর আমাদের সার্বিক বাজেটে কতগুলো তো ভালো দিক আছে, যারা ধারাবাহিকভাবে বাজেট, যেমন হচ্ছে যে আমি মনে করি সামাজিক সুরক্ষা, যে সোশ্যাল সেফটি নেট, যেটা নিরাপত্তা বলে, এটাকে বাড়ানো হয়েছে। কৃষিকে যে অগ্রাধিকার দেওয়া হচ্ছিল, এই অগ্রাধিকার রাখা হয়েছে। কৃষি ভর্তুকিকে তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে দাতা সংস্থাগুলোর চাপ ছিল, এগুলোকে না মেনে এইগুলাকে যেন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। আমি একটা জিনিসের প্রতি বলবো যে বাজেটকে যদি এই সংক্ষিপ্ত সময়ে যদি আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে আমাদের যে আয়ের উৎসগুলো, এইগুলোকে কিভাবে আদায় করা হবে, রাজস্ব আদায়ের, কারণ আমাদেরকে রাজস্ব আদায়কে ব্রড বেস করতে হবে। এই যেরকম ভাবে রাজস্ব আদায় হচ্ছে, এটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর থেকে অনেক অনেক পিছনে আমাদের রাজস্ব নেটওয়ার্ক। অতএব এই নেটওয়ার্কটাকে কিভাবে ব্রড বেস করা যায়, এইটার কোনো দিক নির্দেশনা আমি দেখি নাই বাজেটে। এবং আমার হয়তো এটা যে সবকিছু যে থাকবে এখানে, আমি একটা দুইটা সেন্টেন্স যে সরকার করবেন এই কথাটা বললেও আমি হয়তো স্বস্তি পেতাম। আচ্ছা, দুর্নীতি সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত পরিষ্কার কথা বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে যে শেষ গতকালকে যে বক্তব্য দিয়েছেন, এটা দুর্নীতির বিরুদ্ধে অভিযান কে উনি দারুণ গুরুত্ব দিয়েছেন। এবং আমাদের প্রত্যাশা হবে এই দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলনটা শুরু করছেন উনি, যেটা করেছেন অলরেডি, এটাকে যেন আরো একটু বেগবান করা হয় এবং আগামীতে যেন আমরা, আর আমাদের মূল চ্যালেঞ্জ যেটা মুদ্রাস্ফীতি এবং পাশাপাশি তার দ্রব্যমূল্যের উপরে যে এফেক্ট পড়ে, মুদ্রাস্ফীতিকে কমানোর লক্ষ্য ঘোষণা করা হয়েছে ঠিকই, কিন্তু মুদ্রাস্ফীতি যে ওনারা যে কিভাবে এটাকে রিডিউস করবেন, এটা কারণ বাজেটের মধ্যেও আমরা দেখছি যেটা হচ্ছে যে এইটার কোনো ক্লিয়ার ডিরেকশন নাই। তবে এটা যে থাকবে যে বাজেটের ডিটেলস, এখানেও প্রত্যাশা না, এটা হয়তো আমাদের যে মুদ্রা নীতিতে হয়তো যেটা ঘোষণা করা হয়, এই মুদ্রা নীতিতে হয়তো আরো স্পেসিফিক থাকবে। আমি একটা জিনিস আমি উল্লেখ করতে চাই বাজেটের, যে এই যে সময় অনেক ধরনের আমরা রাজস্ব খাতের আমাদের মেগা প্রজেক্ট গুলো থেকে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের ঋণের রিপেমেন্ট এইবার সবচেয়ে ভালো হয়েছে। এবং আমরা যে ঋণের, এবং এটা হচ্ছে যে মেগা প্রজেক্ট গুলো থেকে আয় হচ্ছে, ও আয় হওয়া শুরু হয়েছে। এইগুলো যদি মেগা প্রজেক্ট কমপ্লিশনটা যদি ঠিক সময় হয়, যেমন পদ্মা সেতু বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা বিভিন্ন ধরনের, এইগুলোর থেকে যদি আয় আসা শুরু হয়, যে আমাদের রেভিনিউ সোর্স আরো অনেক বেশি বাড়বে। এবং এই রেভিনিউ থেকে আমরা যেগুলা লোন নিয়েছিলাম ব্যাংক থেকে, আভ্যন্তরীণ লোনই হোক বা বৈদেশিক ঋণই হোক, এগুলা পরিশোধে সরকারের, এবং এটা লক্ষ্য করছি সরকার এই ব্যাপারে অত্যন্ত কেয়ারফুল, এবং গত কয়েক মাসে আমাদের রিপেমেন্ট এবং এই আয়ের যে পরিমাণ, এটা দারুণ উৎসাহজনক। এবং আমাদের যদি অন্যান্য যে লার্জ প্রজেক্ট গুলা যদি চালু হয়ে যায় 26 সালের মধ্যে বা 25 সালের মধ্যে, যেগুলা চালু হবে, এবং এগুলো থেকে যদি রিটার্ন আসা শুরু হয়, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের রেভিনিউর এই বড় বড় আর নতুন নতুন কিছু খাত সৃষ্টি হবে। এই প্রত্যাশাগুলোকে করার জন্য সবচেয়ে বড় আমার মতে, যেটা আমি হয়তো আজকে বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা হয়তো প্রত্যাশা হবে, যেটা হচ্ছে যে আগামীতে যে বাজেটটা, আগামী বাজেট বাস্তবায়নের সময় এই মেগা প্রজেক্ট গুলোর যেগুলো চলমান আছে, শেষ পর্যায়ে আছে, তাদের কমপ্লিশনটা যেন ঠিক সময়ে হয়। এবং এই ঠিক সময়ে হলে আমাদের যে আয়ের উৎসগুলো আরো স্প্রেড আউট হবে, এবং এইটা যদি আমরা করতে পারি তবে আয়টা বাড়বে। অন্যদিকে ব্রডেন করার জন্য আয়ের যেটা করতে হবে, যে আয়ের আরো নতুন নতুন ডিজিটালাইজ অটোমেশন করতে হবে, সিম্পল করতে হবে, যেটাকে আয় কর আদায়ের মানুষজনকে সহজীকরণ করতে হবে, কর্মকর্তাদের দৌরাত্ম্য কমাতে হবে। এবং এই কমাতে না পারলে মানুষ করকে ভয় করে, কর দিয়ে বলে যে না দিলে আমরা ভালোই আছি, কর দিয়ে আরো বিপদে পড়তে চাই না, দিলেই এরা আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। এই যে অবস্থা, এইটার থেকে মানুষের আস্থার অভাব এই কর প্রশাসনের প্রতি, এইখানে অটোমেশনকে যোগ দিয়ে আমরা যদি এই কাজটা করি তবে এটা হবে। আর ব্যয় নির্বাহে সরকারের যে
একটা দিক নির্দেশনা আছে। এইটা যেমন আমি আগেই বলেছি সামাজিক সুরক্ষার কথা, আর যেটা হচ্ছে যে ফিসক্যাল রেসপন্সিবিলিটি, যে ফাইন্যান্সিয়াল অ্যান্ড রিস্ট্রেইন ইন স্পেন্ডিং, এইটা আমাদেরকে দেখতে হবে। কারণ আমাদের খরচের যে বোঝা, যেটা সরকারি কর্মকর্তাদেরই হোক বা বিদেশ সফরই হোক বা অন্যান্য কাজে, যে এই যে একটা ফিসক্যাল রেস্ট্রেইন আরোপ করা হয়েছিল, এইটা কিন্তু আবার যেন মনে হচ্ছে শিথিল হয়ে যাচ্ছে। এইখানে সরকারের কন্ট্রোল আরো বাড়াতে হবে। অর্থ মন্ত্রণালয়ের এই কথাগুলো কিন্তু আজকে আমি হয়তো আশা করব বাজেট বক্তৃতায় আসবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সকলকে পুরাপুরিভাবে নিয়ন্ত্রিত আকারে এই খরচগুলা করবেন, এই প্রত্যাশা। নিশ্চয়ই। এবং একই সাথে বাজেট বরাবরই যেন হচ্ছে গণমুখী হয়, পরিবেশ একই সাথে সাধারণ মানুষ বান্ধব হয়, সেই বিষয়টা আসলে বারবার সামনে আসে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আহমেদ আল কবির, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। নিশ্চয়ই আবারও আলোচনা হবে অর্থনীতির কোনো বিষয় নিয়ে।